সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 9:30। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজ যেহেতু মঙ্গলবার, তো প্রত্যেক মাসে আমরা মঙ্গলবার করি, মানে একটা মঙ্গলবার করি। তো ওই মঙ্গলবারটা মনে হয় আমাবস্যা পেরোনোর পর যে মঙ্গলবারটা পড়ে সেটাই মনে হয় করে। তো সম্ভবত আমার খুব একটা জানা নেই এই বিষয়ে। তো আজকে যেহেতু মাস মঙ্গলবার, তো আমি তো মাস মঙ্গলবার প্রথম থেকেই করছি, মানে যেদিন থেকে আর কি বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার ঠিক 2 মাসের পর থেকেই মাস মঙ্গলবার শাশুড়ি মা আমাকে ধরিয়েছে। তো আজকে যেহেতু মাস মঙ্গলবারের উপোস, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর মাথায় জল দিয়েছিলাম। তো শাশুড়ি মা ওইদিকে চলে গেছে পুজো দিতে, আর আমি স্নান করে এখন সোজা ঠাকুর ঘরে চলে যাব। ঠাকুর ঘরে প্রথমে ওকে প্রণাম করে নেব, তারপর ওই যে প্রত্যেক দিন শ্রীকৃষ্ণর 108টা নাম জপ আর হনুমান চালিসা পড়ি, তো সেগুলোই পড়ে এখন সোজা নিচে চলে এসেছি। আর নিচে এসে আজকে সকালে টিফিনের জন্য রান্নাগুলো করে নিচ্ছি। আর মঙ্গলবারে যেহেতু আমরা অন্ন ছাড়া খাই, মানে ভাত মুড়ি একদমই কিছু খাই না, যার কারণে প্রত্যেক মাস মঙ্গলবার যেগুলো পড়ে সেগুলোতে আমরা পরোটা খেয়ে থাকি সকালে। আর এদিকে কড়াইয়ে আগে সবজিটা করে নিচ্ছি, ওই আলু দিয়ে পনিরের সবজি করব। পনির বেশি দিইনি, যেহেতু আমার হাজব্যান্ডের জন্য শুধু পনিরটা ওকেই দেবো, আমরা পনির খুব একটা ভালোবাসি না। তো ওকে পনিরটা দিয়ে আলুর সবজি করে দেবো, আর আমরা শুধু আলুর সবজিটাই নেব। আর ওদিকে দেখো তাওয়াটাও ধুয়ে চাপিয়ে দিয়েছি, একদিকে শাশুড়ি মা বেলে নেবে আর আমি রুটিগুলো ভেজে নেব। আচ্ছা বন্ধুরা, আজকে না তোমাদের সাথে আমি আমার কিছু মনের কথা শেয়ার করব। তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এই কথাটা নিয়ে আমি বলবো, তবে না হয়ে উঠছিল না। তবে যাই হোক, আজকে ভাবলাম এইটা নিয়ে না আমার একবার আলোচনা করাটা দরকার। তো তোমাদের সবারই কাছে আমার একটাই কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে আমরা কি নিজের স্বার্থের জন্য আমাদের সন্তানকে নিচ্ছি? মানে তাকে কি নিজের স্বার্থের জন্য এই পৃথিবীতে জন্ম দিচ্ছি? আসলে এই কোয়েশ্চেনটা করলাম তার কারণ হচ্ছে, জানি অনেকেরই হয়তো অদ্ভুত লাগবে কোয়েশ্চেনটা শুনে, তবে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এই নিয়ে একটা কথা বলবো। সেটা হচ্ছে, এই কিছুদিন আগে ধরো, আমার পাড়া প্রতিবেশীর কথা বলছি, অনেকেই বলছিল আর কি, এই যেমন ধরো এখন কত কষ্ট হচ্ছে, যেমন অনেক প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। যেমন ধরো এখন খাবার টাবার ঠিকঠাক খেতে পাচ্ছি না, বমি হয়ে যাচ্ছে, তারপর শরীরে তো নানান কষ্ট। এই নিয়ে একদিন হঠাৎ করে সবাই আলোচনা করছিল যে দেখ, এত কষ্ট করছিস, কিন্তু দেখবি ওই সন্তানই যখন দেখবে না কতটা দুঃখ লাগবে বা কতটা খারাপ লাগবে। তো এই কথাটা শুনে না আমার হঠাৎ করে আশ্চর্য লাগলো। তার কারণ কি জানো? আমি আমার সন্তানকে ভালোবেসে বিনা স্বার্থে এই পৃথিবীতে জন্মগ্রহণ করাচ্ছি, কোনো স্বার্থ ছাড়াই, শুধু ভালোবেসে। তো আমার সন্তান যদি আমাকে ভালোবাসে বা সে যদি একজন ভালো মানসিকতার মানুষ হয়, তাহলে সেও তার দায়িত্ব থেকে বঞ্চিত হবে না। আমি যেমন কাজটাকে ভালোবেসে করছি, সেও যদি আমাকে ভালোবাসে অবশ্যই সে আমাকে দেখবে, আর না দেখলেও কোনো ব্যাপার নয়। আমি তার স্বার্থের জন্য তাকে জন্মগ্রহণ করাচ্ছি না যে আমাকেও ভবিষ্যতে দেখবে বা আমার হাজব্যান্ডের খেয়াল রাখবে তবেই ওকে আমি জন্মগ্রহণ করাবো, আর যদি সে আমার ভবিষ্যতে খেয়াল না রাখে তাহলে তাকে জন্মগ্রহণ করাবো না। এরকম তো কোনো বন্ড পেপারে সাইন করা হয়নি, বা সে তো আমাকে জোর করে সাইন করায়নি যে তুমি সাইন করো যে আমি তোমাকে ভবিষ্যতে দেখবো তবেই তুমি আমাকে জন্মগ্রহণ দেবে। এরকম তো কোনো চুক্তি হয়নি। আমি তাকে ভালোবেসে নিজেদের ডিসিশনে ওকে জন্মগ্রহণ করাচ্ছি। এবার সে দেখবে না দেখবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমি যেমন কারোর ব্যাপার ছাড়া বা কারোর পরামর্শ ছাড়া শুধুমাত্র আমার আর আমার হাজব্যান্ডের ডিসিশনে ওকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করাচ্ছি, কারোর তো পারমিশন নিতে হয়নি। এবার তার দেখার হবে না হবে সেটা সে বুঝবে, তার উপর নাই বা জোর চাপালাম। তো এই জিনিসটা আমার বড় অদ্ভুত লাগে। সন্তান জন্ম দিচ্ছি মানে এমনটা নয় যে তার কাছে বোঝা হয়ে যাব। আমি যেমন কাজটা করছি ভালোবেসে বা মন থেকে করছি বিনা স্বার্থে, সেও যদি আমাকে ভালোবাসে বা একজন যদি ভালো মানুষ হয়, যে না তার যদি দায়িত্ব বলে কিছু থাকে, তাহলে অবশ্যই সে তার দায়িত্ব থেকে বঞ্চিত হবে না। আর সে যদি তার দায়িত্ব নিতে না চায়, না নে, আমি তো তার উপর জোর করে চাপাতে পারি না, না। কারণ আমি তাকে বিনা স্বার্থে এই পৃথিবীতে জন্মগ্রহণ করাচ্ছি। তার যদি মনে হয় যে না বাবা মাকে দেখা উচিত, তাহলে সে নির্দ্বিধায় দেখবে। এতে না তার উপর জোর চাপাতে পারি না। তো এই জিনিসটা আমার খুব অদ্ভুত লাগে
যে ছেলে হলেই যে তাকে ভবিষ্যতে দেখতে হবে এমনটা তো কোনো মানে নেই, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। আমি যাব নিজের ইচ্ছেতে, নিজের মত অনুযায়ী, কারোর তো মত নিতে হয়নি আমাকে, আমি আমার নিজের ইচ্ছেতে নিজের খুশির জন্য তাকে জন্মগ্রহণ করাচ্ছি। তার যদি ইচ্ছে হয়, তার যদি খুশি লাগে, তার যদি ভালো লাগে, সে যদি আমাকে ভালোবাসে, তবে সে আমাকে আর আমার হাজব্যান্ডকে দেখবে। আর যদি নাও দেখে তাতেও কোনো ব্যাপার নেই, সে তার মতো থাকবে, আমরা আমাদের মতো থাকবো। তো এই ব্যাপারটা না আমার অদ্ভুত লাগে। আরেকটা কথা বলছি, অনেকেই বলে কষ্ট করছিস কষ্ট করছিস, কষ্টটা করছি আমি ভালোবেসে। সে জন্মগ্রহণ করলে আমি কখনোই তাকে বলতে পারি না যে তোর জন্য আমি কত কষ্ট করেছি, কত স্যাক্রিফাইস করেছি, কত কি করেছি বলে আজ তোকে জন্ম দিয়েছি, আর তুই আমাকে দেখবি না। এই জিনিসটা আমি কখনোই বলতে পারি না। মানে আর কি, যেটা আমি মনে করি, বা আমার যেটা আর কি বলে, আমার মন যে কথাটা বলে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কখনোই তার উপরে জোর চাপাতে পারি না, বা তাকে কখনোই বলতে পারি না তোর জন্য আমি কতটা কষ্ট করেছি, তোর জন্য আমি কত টাকা খরচা করে তোকে বড় করেছি, মানুষ করেছি, পড়াশোনা শিখিয়েছি। আমি শুধু আমার দায়িত্ব পালন করব। আমার মা হিসাবে আমার মধ্যে যতটুকু দায়িত্ব তার প্রতি, সবটাই করব। এবার তার যদি দায়িত্বের মধ্যে পড়ে যে না আমাকে আমার বাবা মাকে দেখতে হবে, তাহলে সে তার দায়িত্ব পালন করবে, নাই বা চাপালাম তার উপরে জোর। তো এই জিনিসটা আমার বড্ড অদ্ভুত লাগে। ওই জন্য জানো তো আমি বাইরে বেরোই না বাড়ির থেকে। এই পাড়া প্রতিবেশী ধরো সবাই তো জানোই, বিকেলবেলা হোক বা সন্ধেবেলা হোক সবাই একটু বাইরে বসে। তো আমার জানো তো বসতে একদমই ভালো লাগে না। এই বাইরে বসলে শুধু এর নিয়ে কথা, তার নিয়ে কথা, বা এইসব কথা। আর জানো তো আমার এইসব কথা একদমই সহ্য হয় না, আমি সহ্য করতে পারি না। আর মুখের সামনে কিছু বলে ফেললে ভাবি সে কী খারাপ ভাববে না কী মনে করবে, তো যার কারণে এই কথাগুলো বলতে পারি না। তো আমার খুব অদ্ভুত লাগে। তো আমার পাড়া প্রতিবেশীর তো যদিও জানি না আমার ভিডিও কে দেখে না, যদিও কেউ দেখে থাকো তো অবশ্যই একটাই কথা বলবো, এই নিয়ে অন্তত আমাকে আর কিছু বলো না। সম্পূর্ণ আমি নিজের মতে, আমার হাজব্যান্ডের মতে, আমাদের দুজনের ডিসিশনে, দুজনের ভালো লাগার জন্য তাকে এই পৃথিবীতে নিয়ে আসছি। এবার সে দেখবে না দেখবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এই ব্যাপারে দয়া করে আর কিছু বলো না। আর আমি মনে করি পৃথিবীর যত সম্পর্ক থাক না কেন, সব থেকে শ্রেষ্ঠ সম্পর্ক হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের। আমরা সব সম্পর্ক ছেড়ে দিতে পারি, কিন্তু দেখবে মরণকাল পর্যন্ত হাজব্যান্ড ওয়াইফকে ধরে বেঁচে থাকে, আর ওয়াইফ হাজব্যান্ডকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। এই সম্পর্ক কিন্তু কখনোই শেষ হয়ে যায় না। তবে এখনকার ব্যাপারগুলো বলাটা ভুল, কারণ এখন তো চারিদিকে পরকীয়ার একটা ব্যাপার ছড়িয়ে গেছে, সেইগুলো না হয় আমি বাদ দিলাম। যে সম্পর্কের মধ্যে পবিত্রতা থাকে, ভালোবাসা থাকে, শ্রদ্ধা থাকে, স্নেহ থাকে, আমি শুধুমাত্র সেই সম্পর্কে কথা বলছি। তো যাই হোক, আমাকে যদি আমার সন্তান নাও দেখে তাতে আমার কোনো আক্ষেপ নেই। আমি তাকে আমার মতো করে বড় করব, আমার মতো করে মানুষ করব, আমার শিক্ষায় শিক্ষিত করব। সে দেখবে কিনা সম্পূর্ণ তার ব্যাপার। তবে এইটুকু বলতে পারি, জীবনে যে সম্পর্কে ছাড়তে পারবো না সেটা হচ্ছে হাজব্যান্ড। ওকে ধরে এসেছিলাম এই বাড়িতে, ওকে ধরেই হয়তো এই বাড়ি থেকে যাব, এইটুকুই শুধু। তো তোমাদের কি মনে হয়, আমরা কি আমাদের সন্তানকে নিজের স্বার্থের জন্য জন্মগ্রহণ করাচ্ছি? সে আমাদেরকে ভবিষ্যতে দেখবে বলে কি তাকে জন্মগ্রহণ করাচ্ছি, না সম্পূর্ণ তাকে ভালোবেসে তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে জন্মগ্রহণ করাচ্ছি? তোমাদের মতামত কি অবশ্যই কিন্তু জানিও। আমি তো আমার মতামতটা জানিয়ে দিলাম। আর হয়তো অনেকেই এই কথাগুলো শুনে একটু অদ্ভুত রিয়াক্ট করবে, তো যাই হোক, কেউ খারাপ কিছু কমেন্ট করো না। আমি শুধু আমার মন্তব্যটা জানালাম, বা নিজের মনের যে একটা থাকে না কথা, সেই কথাটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ব্যাস, আর কিছু না। তোমাদের কি মতামত অবশ্যই জানিও, তাহলে আমিও জানতে পারবো তোমরাও কি আমার মতন একই ভাবো। যাই হোক, অনেকটাই বকবক করে ফেললাম, তার মাঝে তো অনেক কাজও হয়ে গেছে। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা চলে এসেছে বাসন ধুতে, যেহেতু রান্নাবান্না সব হয়ে গেছে। বাসন যেহেতু আমি কড়াই, প্রেশার কুকার এগুলো মাজতে পারি না, তো এদিকে দেখো এত বাসন ধোয়া হয়েছে, আর ওইদিকে উনি কড়াই টড়াই সব নিয়ে বসে পড়েছে। আর এখন কি পরিমাপে যে গরম পড়েছে, আর জানো তো সারাদিনে 2 থেকে 3 বার আমি গ্লুকোজ খাই, এই গরমে একদমই থাকতে পারি না। আর এখন যেহেতু ফ্রিজের জল একদমই বন্ধ, ওই নর্মাল যে জলটা কল থেকে আসে সেই জলটাই খাই, তো তার জন্য ওই কলের জল নিয়ে নিয়েছি, আর একটু তোমার গ্লুকোজ নিয়ে নিলাম। তখন আর কি গুলে খেয়ে নেব। তো এই গ্লুকোজটা খেতে না আমার খুব ভালো লাগে, এই অরেঞ্জ ফ্লেভারটার কথা বলছি। অরেঞ্জ ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। মাঝে সাঝে জানো তো 1 চামচ চিনি দিয়ে দিই, তখন আবার তোমাদের দাদাভাই বলে যে চিনি দিয়ে খেলে কোনো কাজে দেয় না। তো তারপর থেকে আর দিই না, যতটুকু আর কি পারি শুধু খাওয়ারই চেষ্টা করি। আর রান্নাবান্না হয়ে গেছে, তো প্রচণ্ড গরম লেগে গেছে, আর শরীরটা জানো তো খুব অস্বস্তি লাগছিল। আজকে যেহেতু মাস মঙ্গলবার ছিল, আর আমার না ওই সকালবেলায় পরোটা খেতে একদমই ইচ্ছে করে না, ওই ভাত মুড়িটাই মনে হয় ঠিক আছে।
তো খেতেই হবে যেদিন যেমন ধরো। তো ওই পরোটাটা খেয়েছিলাম বলে শরীরটা যেন আরও বেশি খারাপ লাগছিল। তারপর সমস্ত রান্নাটা আমাকেই একা হাতে করতে হয়েছিল, যেহেতু শাশুড়ি মার শরীরটা খুব একটা ভালো ছিল না, যার কারণে আমি সমস্ত রান্না করেছি। আর কি কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আসলে আজকে দু রকমের রান্না হয়েছে। আমরা যেহেতু আজকে ভাত মুড়ি কিছুই খাবো না বা আমিষও খাবো না, তার কারণে প্রথমে আমার হাজব্যান্ডের জন্য এই যে হাজব্যান্ড আর শ্বশুরমশাইয়ের জন্য ওই ছোটো মাছগুলো থাকে না, ওই ছোটো মাছের ঝাল দেওয়া করে দিয়েছিলাম সর্ষে আর টমেটো দিয়ে। আর তারপর বেশ কিছুদিন ধরে ও বলছিল দই পটল খাবো দই পটল খাবো, যার কারণে দই পটল বানিয়ে দিয়েছিলাম ওর পছন্দ মতন। আর ও বলছিল দই পটলটা নাকি দারুণ হয়েছিল খেতে। আমি তো খাইনি, ওই বললো। আর দেখো ভাতও হয়ে গিয়েছিলো। তো ওদের আজকে বেশি কিছু করিনি, এই সিম্পল মেনু ছিল, টক দই ছিল। আর আমাদের করে নিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি। আর ডালিয়ার খিচুড়িটা খেতে খুব একটা খারাপ লাগে না, মানে আমার ভালোই লাগে খেতে। তবে এই সময় জানো তো এই ডালিয়া ফালিয়া একদমই খেতে ইচ্ছে করে না। আর তারপরে একটু আলু ভেজে নিয়েছিলাম আর একটা পটল ভেজে নিয়েছিলাম, যেহেতু পটল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। তারপরে আর কি রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যাওয়ার পর শরীরটা এত অস্বস্তি লাগছিল আমি ঠিক বলে বোঝাতে পারবো না। মানে দাঁড়ালে মনে হচ্ছে মাথাটা ঝিমঝিম করছে। তারপর এই সময় বলে নাকি খুবই গরম লাগে, আর সত্যি এত পরিমাপে গরমটা লাগছিল যে কি বলবো। তো একটু শুয়েছিলাম, তো শুয়ে থাকতে থাকতে দেখলাম তলপেটটা কেমন যেন একটা ভারী লাগছে, ব্যথা করছে খুব। তো ভাবলাম একটু শুয়ে থাকি। তো শুয়ে থেকেও দেখছিলাম যে না, শরীরটা একদমই ভালো লাগছে না, কেমন একটা অস্বস্তি লাগছে গরমের জন্য। আর এদিকে মাথায় যেহেতু জল দিয়েছিলাম চুলটাও শোকায়নি, তো ভাবলাম চুলটা খুলে শুয়ে যাই। শুয়ে পড়তেই পেটে তো আগেই ব্যথা করছিল হালকা হালকা, আর শুয়ে পড়ার পর যেন মনে হচ্ছিল আরও ব্যথাটা আস্তে আস্তে বাড়ছিল। তো কেন এই ব্যথাটা হঠাৎ করে হলো বুঝতে পারলাম না। তারপরে হয়তো ভাবলাম যে পরোটা খাওয়ার সকালে অভ্যাস নেই, তো তাই হয়তো পরোটাটা খেয়েছি বলে হয়তো ব্যথা করছিল। তারপরে একটু শুয়ে এপাশ ওপাশ ঘুরে তারপরে আবার এক গ্লাস নুন চিনির শরবত খেলাম। তারপর দেখলাম যে না, শরীরটা অনেকটাই ঠিক লাগছে। তবে দুপুরে জানো তো সেরকমভাবে কিছু খেতে পারিনি, কারণ শরীরটা যেহেতু অস্বস্তি লাগছে। তো এদিকে দেখো শুয়ে এপাশ করছি একবার ওপাশ করছি, এতটাই অস্বস্তি লাগছিল। আর জানো তো এপাশ থেকে ওপাশ সঙ্গে সঙ্গে ঘুরতে পারি না, পেটে প্রচণ্ড ভারী লাগে। তো এই নিয়ে কালকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। তো এদিকে দেখো দুপুরে খাবার খেয়ে নিই, মানে বসে গেছি আর কি, খেয়ে নিয়েছি বলছে এবার। তো ডালিয়ার খিচুড়ি, আলু ভাজা, পটল ভাজা নিয়ে নিয়েছি, আর টক দই। টক দই খাওয়া ঠিক কতটা উপকার সেটা আমি তোমাদেরকে কালকের ভিডিওতে বলবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কাল সকাল 10টা।